জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ? রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থানই বা কোথায়? সেই হিসেবটাই বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনের পুরোটা সময় আপনাদের সঙ্গে আছি আমি আখলাকুস সাফা। দর্শক, রাজনীতি আমরা সাজিয়েছি একটু ভিন্নভাবে। এখানে লেভেল প্লেইং ফিল্ড বজায় রাখার চেষ্টা থাকবে। অতিথিদের নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হবে কথা বলার জন্য। সময় শেষ হলে মাইক্রোফোন অফ হয়ে যাবে নিজে নিজেই। একজন অতিথি চাইলে অন্য অতিথিকে প্রশ্নও করতে পারবেন। আমরা শুরুতেই পরিচয় করিয়ে দিব। আমাদের সঙ্গে আজ আছেন কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল বাতেন এমপি, ঢাকা 16 আসনের বিরোধী দলীয় সংসদ সদস্য, এবং কিছুক্ষণের মধ্যেই আমাদেরকে জয়েন করবেন নুরুল হক নূর এমপি, প্রতিমন্ত্রী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি নুরুল হক নূর এর মধ্যে আমাদের সেটে এসে পৌঁছে গেছেন। আমরা একটু শুরুতে আব্দুল বাতেনের কাছেই যেতে চাই। আমরা একটু শুরুতে শ্রমবাজার নিয়ে কথা বলবো। আজ মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, এমন একটা মেসেজ দেওয়া হয়েছে। অগাস্টের শেষ সপ্তাহে শ্রমবাজারটা খুলবে। এর আগে আওয়ামী লীগ আমলে এই শ্রমবাজারে এজেন্সিদের একটা সিন্ডিকেট হয়েছিল। এবার যে তা হবে না, এর কোনো নিশ্চয়তা পাচ্ছেন কিনা, অথবা না পেয়ে থাকলে কি কি কারণে? 3 মিনিট। আচ্ছা, বাংলাদেশে আমাদের যে সম্পদ আছে তার মধ্যে জনশক্তিটা একটি অন্যতম সম্পদ। আমরা সবসময় বলে থাকি যে এই জনশক্তিকে যদি আমরা এটাকে সমস্যা না মনে করে সম্পদে পরিণত করতে পারি, তাহলে আমাদের জাতীয় উন্নয়নের ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখতে পারে। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য যে আমরা দীর্ঘদিন ধরে দেখছি যে আমাদের শ্রমবাজার নিয়ে বিভিন্ন ধরনের সমস্যা বিরাজমান। বিশেষ করে মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে যে অতীতে সিন্ডিকেটের অভিযোগ এসেছিল, এবং এই সিন্ডিকেটের কারণেই প্রচুর অর্থ ব্যয় করতে হতো একজন শ্রমিককে মালয়েশিয়ায় যাওয়ার জন্য। এত বেশি পরিমাণ অর্থ খরচ করতে হতো যে ওখানে 2 বছরের কন্ট্রাক্টে যে সেই টাকা উঠাতে পারতো না। তো যে কারণে পরবর্তীকালে তার যে কন্ট্রাক্ট রিনিউ করা সেটা অনেক সময় কষ্টসাধ্য হয়ে যেত। তো আমরা জানি যে আমাদের প্রতিবেশী যেসব দেশ আছে, বিশেষ করে নেপাল, ভারত, পাকিস্তান, সেই সব দেশ থেকে মালয়েশিয়া যাওয়ার যে খরচ তার চেয়ে কয়েক গুণ বেশি খরচ হতো। তো আসার বিষয় হলো যে বিগত অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচিত সরকার, 2 সরকারের প্রধান এই খাতটাকে গুরুত্ব দিয়ে ডক্টর ইউনূস মালয়েশিয়া সফর করেছেন, এবং বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তিনিও তার প্রথম ভিজিটে মালয়েশিয়া সফর করেছেন। এবং এই আমাদের যে 18,000 শ্রমিকের অনুমতি থাকা সত্ত্বেও তারা যেতে পারে নাই, এবং নতুন করে সিন্ডিকেট মুক্তভাবে মালয়েশিয়া শ্রমবাজার খোলার চেষ্টা করছেন। এটাকে আমরা ইতিবাচকভাবেই দেখছি। বাট একটু হতাশার বিষয় যখন আমরা শাসক দলের মহাসচিবের মুখ থেকে শুনি যে বিগত 5 মাসে কোনো পরিবর্তন হয় নাই, সবখানে অতীতের মতো ঘুষ দুর্নীতি বিরাজমান। সেই অবস্থা যদি শ্রমবাজারেও বিরাজ করে, তাহলে আমরা কিভাবে আশা করব যে সিন্ডিকেট মুক্তভাবে মালয়েশিয়ার শ্রমবাজারে আমাদের শ্রমিকরা যেতে পারবে? কাজেই আমি এখানে আমাদের আজকে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় আছেন ওই মন্ত্রণালয়ের, তার কাছ থেকে আমরা শুনব যে শুধু আশাবাদ না, তারা কী ধরনের পদক্ষেপ গ্রহণ করছেন, এবং কেন আমরা আশা করতে পারি যে মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেট মুক্তভাবে কাজ করবে। শুধু মালয়েশিয়ার শ্রমবাজার না, আমাদের মধ্যপ্রাচ্যের যে বাজার আছে সেই বাজারও নানানভাবে ঝুঁকির মধ্যে পড়ে গেছে। আমাদের দেশ থেকে শ্রমিক পাঠানোর ওই ধরনের সুস্পষ্ট কোনো নীতিমালা মানে আমরা অবস্থা দৃষ্টি মনে হয় নাই, এবং আমরা প্রায়ই শুনি যে এই নিরীহ শ্রমিকরা তাদের জমি জমা বিক্রি করে সর্বস্ব খোয়ায় দালালদের হাতে। জি, ধন্যবাদ। আমি নুরুল হক নূরের কাছে ফিরছি, প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী। সরকার বলছে আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু হবে এবং অগ্রাধিকার পাবে বাইসেল। অন্তর্বর্তী সরকার মালয়েশিয়ার কয়েকটি ক্রাইটেরিয়ার ভিত্তিতে 423টি বাংলাদেশি রিক্রুটিং এজেন্সির নাম পাঠিয়েছিল। আগের এমওইউর ভিত্তিতে সরকার মালয়েশিয়াকে অনুরোধ করেছে সর্বোচ্চ সংখ্যক এজেন্সি যাতে কর্মী পাঠানোর সুযোগ পায়।
এর আগে আওয়ামী লীগ সরকারের সময় মাত্র 100 এজেন্সি কর্মী পাঠানোর সুযোগ পেয়েছিল, যেটি সিন্ডিকেট হিসেবে পরিচয় পায়। আপনি কর্নেল অবসরপ্রাপ্ত বাতেনের কথাও শুনছিলেন। সে সময় কর্মী পাঠানোর ক্ষেত্রে নানান অনিয়ম দুর্নীতিতে প্রায় সম্প্রতি এখন 49টির হবে লাইসেন্স যেগুলো বাতিল করা হয়েছে অথবা স্থগিত করেছে বর্তমান সরকার। এখন আপনার কাছে যেটি প্রশ্ন সেটি হচ্ছে, এতে যে সিন্ডিকেট হবে না সেটা কিভাবে নিশ্চিত করবে সরকার? আরেকটা যোগ করি, কোন ক্রাইটেরিয়ায় এই এজেন্সিগুলো ঠিক হয়েছে, তারা যে প্রতারণা করবে না তার গ্যারান্টি কি? 4 মিনিট। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাননীয় সংসদ সদস্য অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা বাতেন ভাই, আমার সংসদ সদস্যের সহকর্মী, তাকেও শুভেচ্ছা। ভালো একটা বিষয়, ভাবছিলাম যে পলিটিক্যাল কোনো বিষয়ের উপর বোধহয় আলোচনা সেটাও আসবে। প্রথম শুরু করেছেন, সেটা ভালো। আমি মনে করি এই ধরনের বিষয়ভিত্তিক দেশের সমস্যা নিয়েও টক শোতে আলাপ আলোচনা হওয়া দরকার, যার মধ্যে দিয়ে আসলে নীতি নির্ধারকরাও একটা রাস্তা খুঁজে পায়, কিছু দিক নির্দেশনা পায়। মালয়েশিয়ার শ্রমবাজার আমাদের বাংলাদেশিদের জন্য পছন্দের একটা জায়গা, এবং বলা চলে একক দেশ হিসেবে মিডল ইস্টের মধ্যে সৌদিতে নাম্বারের দিক থেকে সবচেয়ে টপে। সেকেন্ড আমরা কনসিডার করলে যে মালয়েশিয়া আমাদের দ্বিতীয় ডেস্টিনেশন। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানের শ্রমবাজারটা 2008 সালের পর থেকে লাইক লুকোচুরি খেলার মতো আর কি, কখনো ওপেন থাকে কখনো বন্ধ হয়। এর পেছনে একটা মানে অনেক ঘটনা জড়িত, অনেক কিছু আছে। সেটা 2008 সালের পর থেকে যদি আপনারা দেখেন, 2008 সালে দীর্ঘদিন বন্ধ থাকার পরে 16তে ওপেন হয়, 16-র পরে আবার বন্ধ থাকে, তারপরে আবার 2022 সালে আপনার 3 বছর বন্ধ থাকার পরে আবার চালু হয়, আবার 22 সালে চালু হয়ে 24-এর 31-এ মে ক্লোজ, বছর দুয়েকের মতো। আবার এখন আমরা চেষ্টা করছি আর কি খোলার। তো এই 2008 সাল থেকে প্রত্যেকবার দেখা যাচ্ছে যে এটা খোলে আবার হঠাৎ করে বন্ধ হয়ে যায়, তারপর কিছু মানুষ যেতে পারে না, টাকা পয়সা দিয়ে তারা একটা বিপদে পড়ে। ওই অভিজ্ঞতা থেকে এইবার আমরা আমাদের এই মালয়েশিয়ান কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনার মাধ্যমে আমরা চেষ্টা করেছি যে বিগত দিনগুলোতে যে সমস্যা হয়েছে সেই সমস্যাটা যেন না হয়, এবং এখানের এই মালয়েশিয়াতে যারা যাচ্ছে তাদের জন্য একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে খরচ কম এবং প্রক্রিয়াটাকে আরও ট্রান্সপারেন্ট করা যায়। আমাদের পক্ষ থেকে 3 দফায় পর্যন্ত মিটিং হয়েছিল। প্রথমে মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং আমাদের মন্ত্রণালয়ের মন্ত্রী ওনারা ভিজিট করেছিলেন। তারপরে তো মাননীয় প্রধানমন্ত্রী ওনার বাংলাদেশ ফার্স্ট নীতিকে প্রাধান্য দিয়ে প্রথম সফর করলেন মালয়েশিয়া। সেখানে একটা প্রোডাক্টিভ আলোচনা হয়েছিল। এর আগে ইন্টারিম গভর্নমেন্টের সময় ডক্টর ইউনূস স্যার ওখানে গিয়েছেন, আনোয়ার ইব্রাহিম এখানে এসেছেন, সেই সময় কিন্তু আলোচনা হয়েছে, এবং আনোয়ার ইব্রাহিম এটাকে দাসপ্রথার সাথে তুলনা করেছিলেন যে এর একটা পরিবর্তন দরকার। সেই সময় ইন্টারিম গভর্নমেন্টের সময় তখন 423টা লাইসেন্স পাঠানো হয়েছিল। মালয়েশিয়ার 10টা ক্রাইটেরিয়া দিয়েছিল। প্রকৃতত 10টা ক্রাইটেরিয়া আমাদের ফুলফিল করে হাতে গোনা 5 থেকে 7টা প্রতিষ্ঠান টিকে, এবং এই 10টা শর্ত দেওয়া হয়েছে, ওখানে একটা প্রভাব তৈরি করা হয়েছিল। তো যার ফলে তখন ইন্টারিম গভর্নমেন্ট বলেছিল না, এই 10টা এটা আমাদের জন্য মানা সম্ভব না, আমরা এখান থেকে এই 7টা কিংবা 6টাকে আমরা বিবেচনার অনুরোধ জানাই। 7টা বিবেচনা করে 260, 6টা বিবেচনা করে আরও 163, মোট 423টা লাইসেন্স পাঠানো হয়েছিল। এর মধ্যে যারা বিগত দিনে এই বাজার মনোপলি করা সিন্ডিকেটের সাথে ইনভলভ, ওইগুলো কিছু লাইসেন্স প্রত্যাহার করা হয়েছে, এবং আমাদের কাছ থেকে বলা হয়েছে যে এদেরকে বাদ দেওয়ার জন্য। সেইটা বাদ দিয়ে বাকি যে লাইসেন্সগুলো আছে তারা এইবার মালয়েশিয়া ওপেন হলে তারা সুযোগ পাবে, এবং সেখানে বোয়েসেল হচ্ছে মুখ্য ভূমিকাটা পালন করবে। মালয়েশিয়ার বিষয়টা হচ্ছে এই। আরেকটা বোধহয় আপনি সেটা হচ্ছে যে এইখানে এই যে এজেন্সি যেই ক্রাইটেরিয়ায় নির্ধারণ হয়েছে, তারা যে কোনো প্রতারণা করবে না, তাদের দ্বারা যে আমাদের শ্রমিকরা যারা যাবে তারা প্রতারিত হবে না, এটার গ্যারান্টি কিভাবে দিবেন সরকারের? এখন প্রকৃত হচ্ছে বাংলাদেশ তো আসলে একেবারে অলিয়া উলিয়ার দেশ এখন পর্যন্ত হয়ে যায় নাই। আমরা এখানে সৎ অসৎ ভালো মন্দ মিলিয়ে মানুষ, আমরা একটা ব্যয় নির্ধারণ করে দেব, এখন পর্যন্ত ঠিক করে মালয়েশিয়ানদের সাথে বসে যে কত টাকা খরচে যেতে পারবে, ওইটার বেশি কেউ নিতে পারবে না। সেক্ষেত্রে এবার যেহেতু এই লাইসেন্সগুলো আমরা সেটা যদি অভিযোগ করে যারা যাওয়ার ক্ষেত্রে, তাহলে আমরা তখন ব্যবস্থা নেব, এবং আমাদের একটা নজরদারি থাকবে। এবং সরকারের যেহেতু শুরুর দিকে এই মালয়েশিয়া একটা আলোচিত বিষয়, সরকার জায়গা থেকে সর্বোচ্চ সরকারের ইমেজের জায়গা থেকে আমরা চেষ্টা করব এখানে ফেয়ার থাকার জন্য, এবং যারা এখানে আনফেয়ার কিছু করতে চাবে তাদের বিষয়টা ব্যবস্থা নেওয়া বা নজরদারি নেওয়া। যেটা আপনি শুরুর দিকে বলছিলেন যে 49টা লাইসেন্সকে প্রত্যাহার করা হয়েছে। জি, এটার সময় শেষ। আমি আরেকটা যদি প্রশ্ন করি, কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল বাতেন, আপনি যদি অনুমতি দেন, আমি আরও একটা প্রশ্ন করি। এই বিষয়গুলো নিয়ে আরও কিছু জানার আছে। সেটা হচ্ছে, আপনি যেই এজেন্সিগুলোর কথা বলছেন, এখানে 423টি লাইসেন্স পাঠানো হয়েছিল। এই গভর্নমেন্ট অথবা বর্তমান সরকার কি নতুন করে কোনো লাইসেন্স প্রপোজ করেছে? না, বর্তমান সরকার আগের যে লাইসেন্সগুলো ওইখানে দেওয়া হয়েছে, আমি যেমনটা বলি, আমি এটা নিয়ে কাজ করেছিলাম।
এদিকের একটা সিন্ডিকেট আছে, মালয়েশিয়া একটা সিন্ডিকেট আছে, ওইখানে একজন ব্যক্তি আছে, নাম হচ্ছে দাতু আমিন, আপনি নাম শুনেছেন কিনা আই ডোন্ট নো। তার একটা সিন্ডিকেট আছে। এই যে দুই দেশের মধ্যকার এই যে সিন্ডিকেটের যে কন্ট্রোল, সেই কন্ট্রোলটাকে আমাদের যে সরকারি প্রতিষ্ঠান অথবা বায়াসেলের কথা বলছেন, তারা কি এই জিনিসগুলো ঠিকঠাক রাখতে পারবে কিনা, ব্যালেন্সটা করতে পারবে কিনা? ধরেন আসলে ডেস্টিনেশন কান্ট্রি তো মালয়েশিয়া, সেক্ষেত্রে তাদের সাথে যে এগ্রিমেন্ট 2022 সালে যে ওপেন হওয়ার আগে 21-এ যে করেছিল, সেখানে কিন্তু বলা আছে যে মালয়েশিয়ান অথরিটি বাংলাদেশের এই রিক্রুটিং এজেন্সি সিলেক্ট করবে। সেক্ষেত্রে ধরেন এখন মালয়েশিয়ান অথরিটি যদি মনে করে যে আমি এই 5টাকে দিব, আমরা হয়তো বার্গেন করতে পারবো, ডিসকাস করতে পারবো। সিলেকশন অথরিটি কিন্তু তাদের আমাদের এমইউ অনুযায়ী, আমরা তো এটা ভায়োলেট করতে পারি না। তো আমরা এই ডিসেম্বরে ওই এমইউটা শেষ হবে, আবার মালয়েশিয়ার নির্বাচন আপনারা জানেন, সেই সুবিধা আমরা এই এমইউটা সংশোধন করার আবেদন জানিয়েছিলাম, যেন এই সিলেকশনের ক্ষেত্রে বোথ পার্টি যেন এখানে ইনভলভ থাকে, মালয়েশিয়া এবং আমরা। সেক্ষেত্রে এখন আমাদের দিক থেকে আমরা আশাবাদী যে এখানে ওই ধরনের সিন্ডিকেট বিগত দিনগুলোর মতো কিংবা আনফেয়ার কিছু করতে পারবে না। এখন এখানে আপনি বলেছেন এইটা, এই বাজার নিয়ে যারা স্টাডি করে, আপনি নিউজে যারা দেখে, তাদের আসলে যে ব্যক্তির কথা বলেছেন তার নাম ধাতু আমিন, না জানার আসলে অবকাশ নাই। সে মালয়েশিয়ান যে হোল রিক্রুটমেন্ট সিস্টেম FWCMS, যেটা অনলাইনের প্ল্যাটফর্ম, সে সেটা ওখানে সার্ভিস দেয়। কাজেই তার ওই প্ল্যাটফর্মের শর্ত, সেখানে ওই সিলেকশন প্রক্রিয়া, ওইখানে প্রকৃত অর্থে আমাদের খুব বেশি হাত দেওয়ার অ্যাক্সেস বা ক্যাপাসিটি আসলে এই পুরো প্রসেসের মধ্যে আপনার মিনিস্ট্রি অথবা সংশ্লিষ্টদের মধ্যে কোনো ধরনের ঘুষ দুর্নীতি এইগুলো হবে না, এটা কি নিশ্চিত করা যায়? এটা আমি নিশ্চিত করতে পারি না, তবে আমি এইটুকু বলতে পারি, আপনারা চোখ রাখেন, ইগল আই রাখেন। যদি কেউ এ ধরনের অনিয়মের সাথে জড়িত থাকে, কেউ ইনভলভ থাকে, তাদের পরিচয় বের করে নিয়ে আসেন। আমি নিজেও বলেছি যে আমি দায়িত্ব থাকাকালীন সময় এখানে যদি আমার কোনো অনিয়ম, আমার দায়িত্বে অবহেলা, গাফিলতি এগুলো খুঁজে পান, মানুষ অভিযোগ করবে, আমি সেদিন রিজাইন করে চলে যাব। এখন অন্যরা আমার আশপাশে করে কিনা আমি তো করবে না, সেই গ্যারান্টি আমি দিতে পারি না। তবে আমি এটুকু বলতে পারি, তারা যদি করে, আমার চোখে ধরা পড়লে আমি প্রোটেস্ট করতে পারবো, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সোচ্চার থাকতে পারবো এবং ব্যবস্থা নেব। না নিতে পারলে আমি আমার জায়গা থেকে সরে যাব। ওকে, ধন্যবাদ আপনাকে। আমি কর্নেল অশোক আব্দুল বাতের, আপনার প্রশ্ন আছে? জি প্লিজ প্লিজ, আপনি প্রশ্ন করবেন। মানে মন্ত্রীমহোদয়ের কাছে আমার প্রশ্ন হলো, খরচটা নির্ধারিত কিসের ভিত্তিতে হবে? এটা কি শুধু বিমান ভাড়ার সঙ্গে আর কি খরচ যোগ হওয়ার সম্ভাবনা আছে? এবং আমরা তো জানি মালয়েশিয়ার বিমান ভাড়া খুব বেশি না। রাইট, এটা হচ্ছে প্রকৃত অর্থে আপনার বাইরের অনেক দেশ কিন্তু কর্মী নেওয়ার ক্ষেত্রে সব খরচ তারা দিয়ে নেয়, বিমান ভাড়াও। শুধু এখানে মেডিকেল খরচটা লাগে, যেমন জর্ডানে আমাদের গার্মেন্টস কর্মীরা যাচ্ছে, শুধু তাদের মেডিকেল খরচটা, ইভেন বিমান ভাড়াও কোম্পানি দিয়ে নেয়। মালয়েশিয়াতেও অনেক লোক যায়, যখন বাজারটা খোলে 50, 60, 80 হাজার এরকম। সো কিছু ক্ষেত্রে আমরা যতই বলি ভিসা ট্রেডিংয়ের অ্যাগেনস্টে থাকি না কেন, কিছু লোক এই ভিসাটা কিনে আনে একটা প্রতিযোগিতা করে, পাকিস্তান, নেপাল, ইন্দোনেশিয়া, তোমাদের বাংলাদেশ ব্যবসায়ীরা কিছু ইনভেস্ট করে কিনে নিয়ে আসে। তখন তাদের এই খরচগুলো মেনটেন করে তারা মন্ত্রণালয়ের সাথে আলাপ আলোচনা করে একটা বলে যে আমরা এইটা হলে আসলে আমরা পাঠাতে পারবো, আমাদেরকে এইটুকু পর্যন্ত অ্যালাউ করতে হবে। যেমন এর আগে যদিও নির্ধারণ করা হয়েছিল 78 হাজার, কিন্তু সেটা মানা সম্ভব নেই। আমরা মনে করি প্রকৃত অর্থে এখন আমার একটা অনুমান 1.5 থেকে 2 লাখ টাকার মতো লাগতে পারে যেতে। এখন এর আরও বেশি হতে আমি জানি না, আমি একটা অনুমান করে বললাম যে আমরা যেভাবে খরচটা মিনিমাইজ করার চেষ্টা করতেছি, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ইনভলভ থেকে এই সিস্টেমটাকে ফেয়ার করার চেষ্টা করতেছি, কিন্তু বিগত দিনে কিন্তু 5 থেকে 6 লাখ টাকা খরচ করে গিয়েছে। কাজে আমি যদি রাতারাতি বলি এখানে 78 হাজার টাকা আমি করবো, এটা কিন্তু সম্ভব না, এটা একটা বাস্তবতা। মানে এটা আপ টু কত হতে পারে? এখন আমি এক্স্যাক্টলি এখন পর্যন্ত আমরা বিগত দিনের তুলনায় আর কি ধারণা থেকে বললাম 1.5 থেকে 2 লাখ টাকা পর্যন্ত পড়তে পারে। এবং সব দেশেই যাওয়ার একটা খরচ, আমরা স্ট্যান্ডার্ড খরচ আমরা নির্ধারণ করে দেওয়ার জন্য মন্ত্রণালয় কাজ করতেছে। জি, আমরা যতটুকু জেনেছি, মালয়েশিয়ান গভর্নমেন্ট যে নতুন সিস্টেমটা করেছে, কোটা হবে। তো কোটায় তো ওখানকার কোম্পানিরা ডিমান্ড প্লেস করবে, এটা ওর সম্ভবত এটা একটা সফটওয়্যার, এটা সব কিছু যাচাই বাছাই করে অনুমতি দেবে। তো এখানে এই ইয়েটা পারচেস করার প্রশ্ন আসে কেন? পারচেস করলে তো তখন প্রতিযোগিতা দিয়ে বেশি দামে পারচেস করবে এবং সেই টাকাটা আমাদের এই দরিদ্র লোকদের উপরে চাপিয়ে দেবে। এখন শেষ পর্যন্ত আসলে দেখা যায় যে মালয়েশিয়ান অথরিটি অটোমেটিক্যালি এগুলো আপনার সফটওয়্যার দিয়ে দিচ্ছে, এইটা না, ওইখান থেকে পার্সু করে কিন্তু যে এই কোম্পানি থেকে ধরেন সে একজনের 5,000 ভিসা পার্সু করে যে ভাই তুমি এটা বাংলাদেশকে দাও। এবং সত্যিকার অর্থে এই যে সফটওয়্যার কিংবা এই যে লাইসেন্সগুলো 423টা যারা সুযোগ পাবে, তারা কিন্তু আবার এখানে একটা লবিং তদবির করে, ধরেন এটা হয়তো ক্লু দেয়া থাকলো, তাদের দিক থেকে যদি ক্লু দিয়ে দেয় যে এই অর্ডারগুলো আমাদের ক্রয়ের মধ্যে, যে অর্ডার এই কোম্পানির নামে আমি দিচ্ছি, তখন কিন্তু সে এইটাতে প্রায়োরিটি পাবে। সেক্ষেত্রে ওখান থেকে এই ভিসার
আমরা যেটা যাই না করে কিছু লবিং তদবির করে এটা সব দেশেই মোটামুটি হয়ে আসছে, আমি যেটা দেখে আসছি। আর আমরা যদি এটা একেবারে বন্ধ করে দিই, তাহলে শুধু সরকারিভাবে আমরা কর্মী যাওয়ার ক্ষেত্রে প্রাধান্য দিই, তাহলে একেবারে আবার নাম্বারটা কমে আসবে। কারণ বয়েসেল রাষ্ট্রীয় কোম্পানি আছে, সে পাঠায় প্রতি বছর আপনার 10 থেকে 12,000, আর প্রতি বছর লোক যায় 10 থেকে 12 লাখ। বাকি লোক কিন্তু আপনার বেসরকারিভাবেই যাচ্ছে। কারণ আসলে আমরা দেখি যে অনেক ক্ষেত্রে গভর্নমেন্ট প্রতিষ্ঠান সব ক্ষেত্রে ফাংশন করে না, যেই কারণে কিন্তু অনেক প্রতিষ্ঠানকে বেসরকারি খাতেও ছেড়ে দেওয়া হয়। জি, কর্নেল অফ শপথ আব্দুল বাতেন, বিরোধী দলের কি পেলেন? আপনি নিজেও প্রশ্ন করলেন এবং আপনার বেশ কিছু ছিল, কনসার্ন ছিল, পুরো বক্তব্য থেকে কি পেলেন? মানে পুরো বক্তব্য থেকে আমি খুব একটা আশাবাদী হতে পারছি না। আমি একেবারে সর্বশেষ খবর জানি না, তবে কিছুদিন আগেও জানতাম যে নেপাল থেকে 30 থেকে 50,000 টাকার মধ্যেই, মানে আমাদের বাংলাদেশের সমানের মুদ্রা 30 থেকে 50,000 টাকার মধ্যেই মালয়েশিয়া শ্রমিক যেত। তো আমাদের তো মন্ত্রী মহোদয় বললেন যে 4.5-5 লাখ টাকা উঠে গিয়েছিল। তো আমার মনে হয় যে এটা আরও সরকারের পক্ষ থেকে নিয়ন্ত্রণ করা উচিত, কারণ মালয়েশিয়ার শ্রমিকদের বেতন তো খুব বেশি না এবং খুব কষ্টের কাজ তারা করে, রাবার বাগানে কাজ করে, চা বাগানে কাজ করে, বা বিভিন্ন ধরনের অড জব করে তারা। এবং যে টাকা খরচ করে যাবে, এই টাকা যদি 2 বছরে উঠাতে না পারে, তাহলে তারা ক্ষতিগ্রস্ত হবে। আমার মনে হয় এই ব্যাপারে মানে আমরা আশাবাদী হতে চাই যে খরচটা আরও কমবে। জি, ধন্যবাদ আপনাকে। আমি নুরুল হক নূরের কাছে আবারও ফিরছি। সেটি হচ্ছে ইউরোপের রাজনৈতিক পট পরিবর্তন এবং বাংলাদেশ অভিবাসীদের জন্য কতটা দুশ্চিন্তার কারণ হচ্ছে, সরকারের বিষয়গুলো কিভাবে ডিল করবে। এটা মূলত মানব পাচারকারীরা করে এবং দালালদের মাধ্যমে এটা আসলে হান্ট হয়ে থাকে। এর ফলে বৈধ পথে ইউরোপে যাওয়ার পথ কতটা সংকুচিত হয়, সরকারের বিষয়ে কি ব্যবস্থা নিচ্ছে? 2 মিনিট। প্রকৃত হচ্ছে বললে যে অবৈধভাবে যাওয়ার ফলে আমরা তো বিভিন্ন ফোরামে একটা সমালোচনার সম্মুখীন হই। তো যে কারণে যে বৈধভাবে অনেকে নিবে, তখন ওই ডিসকাশনটা তো আমাদের সাথে করতে চায় না। সেক্ষেত্রে আমরা এই যে আজকেও বাংলাদেশের যে জাতীয় কর্ম পরিকল্পনা সেফ মাইগ্রেশন আজকে লঞ্চ হয়েছে, IOM এর যে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা, ওনার ডেপুটি ডাইরেক্টর এখানে এসেছে, সেখানে আমরা এটা কমিটেড। আমরা আমাদের নাগরিকদের মর্যাদা অধিকার সুরক্ষার মাধ্যমে একটা সেফ মাইগ্রেশন আমরা করতে চাই। সেক্ষেত্রে ইউরোপে 2030 সাল নাগাদই আমরা যেটা দেখেছি 1 কোটি ওখানে লোকের প্রয়োজন আছে। কাজে আমরা যদি অবৈধটা বন্ধ করতে পারি, তাহলে বৈধভাবে যাওয়ার ক্ষেত্রে আমরা কিন্তু একটা প্রাধান্য পাবো। এবং ইতিমধ্যে ইউরোপের বিভিন্ন দেশের সাথে কিছু প্রকল্পে আমাদের কাজ হচ্ছে। যেমন ইউরোপিয়ান ইউনিয়নের ইটালি একটা প্রকল্প করতেছে, ট্যালেন্ট পার্টনারশিপ প্রোগ্রাম, যে তার এই পার্টনারশিপ প্রোগ্রামে ট্রেন করার লোককে সে ইটালি নেবে। আমরা ইউরোপের অন্যান্য দেশকেও পার্সু করতেছি এবং 2040 সাল নাগাদ তো আমাদের ডেটা বলছে যে ইউরোপে প্রায় আপনার 1 কোটি লোকের আপনার কর্মসংস্থান সেখানে প্রয়োজন হবে এবং 60 লাখ লোক যেটা নিউ জব তৈরি হবে। 40 লাখ হচ্ছে আপনার 60 লাখ রিপ্লেসমেন্ট, 40 লাখ হচ্ছে আপনার নতুন তৈরি হবে। তো কাজে আমরা যদি ওই বাজার অনুযায়ী নিজেদেরকে প্রস্তুত করি, তাহলে সামনে কিন্তু এই মার্কেটে আমরা অ্যাক্সেস পাবো। তার জন্য আমাদেরকে স্কিল ম্যান পাওয়ারের দিকে যেতে হবে। প্রথাগত এবং গতানুগতিক আনস্কিল কিংবা সেমি স্কিল যেটা বলে, এই সমস্ত নলেজ দিয়ে, এবং এখন যে টেকনোলজি ড্রিভেন ফ্যাসিলিটিস কিংবা সব কিছু টেকনোলজি এখন যে একটা নতুন প্রযুক্তির উপরে সব কিছু চলছে, এই সম্পর্কে ধারণা নলেজ থাকলে আমরা এখানে একটা অ্যাক্সেস পাবো। আমরা সেই অনুযায়ী মন্ত্রণালয়ে যেমন 110টা টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট আছে, সেগুলোকে আরও ওয়েল ইকুইপড করা আমরা চেষ্টা করছি। সরকার ভোকেশনাল শিক্ষার উপরে জোর দিচ্ছে, যাতে শুধুমাত্র কনভেনশনাল মার্কেট না, আমরা কিছু হায়ার ফিল্ডেও যেন আমরা আমাদের লোকজনকে, যেটা হোয়াইট কলার জব বলে, সেখানে যেন তাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা তৈরি করতে পারি। জি, আমি বিরোধী দলের কাছে আসতে চাই। ইজ ইট কনভিন্সিং অর নট? অথবা অনেকগুলো প্রসেসের কথা বললো যে করা হচ্ছে, আপনারা কি এর কোনো শুরু দেখতে পাচ্ছেন কিনা? আমাদের আসলে 2 মিনিট দিবেন। যে কোনো বাজার তো সৃষ্টি করতে হয়। তো ইউরোপে শ্রম বাজার সৃষ্টি করার ক্ষেত্রে অতীতেও দেখেছি, এখনও যদিও সরকারের বয়স তো 5.5 মাস বা 6 মাস, তো ইউরোপে বাজার সৃষ্টির জন্য কি দৃশ্যমান কোনো উদ্যোগ আমরা দেখি নাই। তবে ইউরোপে যদি বাজার সৃষ্টি করা যায়, যদি দক্ষ জনশক্তি তৈরি করা যায়, তাহলে কিন্তু আমরা অধিকতর লাভবান হব। আমাদের এই স্কিল ম্যান পাওয়ার তৈরি করার বা টেকনিক্যাল এডুকেশনের উপরে গুরুত্ব দেওয়া, এটা বিভিন্ন সরকারের সময়, বিশেষ করে বিগত সরকারের আমলে অনেকবার বলা হয়েছে, কিন্তু এই ক্ষেত্রেও কিন্তু কোনো দৃশ্যমান অগ্রগতি আমাদের আছে বলে আমাদের জানা নাই। তো আমাদের যে কোনো সরকারি উদ্যোগ, সেই উদ্যোগগুলা তো সফলতার মুখ সাধারণত কম দেখে। কাজে আমাদের আসলেই যদি এই ইউরোপের শ্রম বাজারকে ধরতে হয়,
তাহলে আমাদের যে কোনো মূল্যেই দক্ষ জনশক্তি তৈরি করতে হবে এবং দ্রুত আমাদের কারিকুলামের মধ্যেই টেকনিক্যাল এবং ভোকেশনাল শিক্ষাকে অন্তর্ভুক্ত করতে হবে। আমাদের যে কোনো মূল্যেই দক্ষ জনশক্তি তৈরি করতে হবে এবং দ্রুত আমাদের কারিকুলামের মধ্যেই টেকনিক্যাল এবং ভোকেশনাল শিক্ষাকে অন্তর্ভুক্ত করতে হবে। আমাদের গ্রাম পর্যায়ে উপজেলা পর্যায়ে কিছু ভোকেশনাল প্রতিষ্ঠান আছে, কিন্তু সেগুলোতে কিন্তু ইকুইপমেন্টের অভাবে হাতে কলমে শিক্ষা দেওয়ার কোনো পরিবেশ নাই। তারা শুধু সার্টিফিকেট বিতরণ করতেছে, বাস্তবে তারা তেমন কোনো কাজ শেখার সুযোগ পায় না। তো এই দিকেও সরকারের লক্ষ্য রাখার অবকাশ আছে বলে আমি মনে করি। জি, ধন্যবাদ আপনাকে। আমরা এবার একটু অন্য বিষয়ে যেতে চাই। নুরুল হক নূর, প্রতিমন্ত্রীর কাছে আবারও ফিরছি। নিয়োগ নিয়ে একটু কথা বলি। প্রশাসন সংস্কার ও মেধাভিত্তিক পদোন্নতির প্রতিশ্রুতি ছিল সরকারের, অথচ বাস্তবে বাড়ছে আন্তঃক্যাডার বৈষম্য ও এসডিও চুক্তিভিত্তিক নিয়োগ। গণমাধ্যমের খবর, জ্যেষ্ঠতা লঙ্ঘন করে পদোন্নতি দেওয়া এবং মেধাবী কর্মকর্তাদের বঞ্চিত করার অভিযোগের পাশাপাশি দণ্ডপ্রাপ্ত কর্মকর্তাদের পদোন্নতির ঘটনাও কয়েকটি উঠে এসেছে। গত 9 জুলাই উপসচিব থেকে যুগ্ম সচিব করা হয়েছে 179 জনকে। তাদের মধ্যে দণ্ডপ্রাপ্ত কর্মকর্তারাও রয়েছেন এবং তারা বিভিন্ন সময় দণ্ডপ্রাপ্ত। এর আগে দাপ্তরিক তাদের যে অফিসিয়াল যে ইস্যুসগুলো ছিল সেগুলোর জন্য তারা দণ্ডপ্রাপ্ত হয়েছেন। 24 ব্যাচের 2 কর্মকর্তা 2 দফায় বঞ্চিত হয়েছেন। অন্যান্য ক্যাডার কর্মকর্তাকে যুগ্ম সচিবে পদোন্নতির ক্ষেত্রেও জ্যেষ্ঠতা লঙ্ঘন করা হয়েছে। মেধা তালিকা মানা হয়নি। নির্বাচন কমিশন সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে এবং সাংবিধানিক প্রতিষ্ঠানেও বিএনপির নেতাদের নিয়োগ দেওয়া হচ্ছে বলে অভিযোগ। প্রশ্নটা হচ্ছে, নিজেদের প্রতিশ্রুতি নিজেরাই রাখছে না কেন সরকার? 3 মিনিট। প্রথমে মানে আমি তো একেবারে পুরো প্রসেস নিয়োগের এটার সাথে ইনভলভ না, সেখানে আমি আপনি আগে আপনার মিনিস্ট্রি দিয়ে শুরু করেন। রাইট, আমি যেটা আর কি মনে করি যে এখন দীর্ঘ 17 বছর তো যারা অপোজিশন মাইন্ডেড ছিল তারা তো নানানভাবে সাপ্রেস ছিল, বঞ্চিত ছিল। এখন এদের সাথে আবার অনেকে দেখা যায় তাল মিলাচ্ছে যে তারাও বঞ্চিত। তো স্বাভাবিকভাবে এই নির্বাচনের 6 মাস পরে বিশেষ করে সরকারকে বিভিন্ন কাজের ক্ষেত্রে একটু বেগ পেতে হবে এবং স্ক্রিনিং করতে একটু সময় লাগবে। কারণ প্রশাসন যাদের দিয়ে ইনভেস্টিগেশন করাবে, বিশেষ করে এগুলো ভেরিফাই করায়, তারা তো আগের লোকই বলতে গেলে। আপনি উপসচিব যাদেরকে করা হচ্ছে তারা কি এই আমলে বিএনপির আমলে চাকরি পেয়েছে? তারাও কিন্তু আওয়ামী লীগের আমলেই চাকরি পেয়েছে এবং দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে ওটা কিন্তু আওয়ামী লীগের ব্লাড দেখেই বিসিএস টিসিএস সবগুলো অনেক ক্ষেত্রে দেওয়া হয়েছে। কিছু কমন পিপল পেয়েছে, এটা অস্বীকার করা হয় নাই, কারণ সব তো আর একেবারে করতে পারে নাই। ওই ক্ষেত্রে যেটা বলে লোম বাঁচলে কম্বল থাকবে না, আমি যেটা মনে করি এখন প্রশাসনকে যদি ওইভাবে ভেরিফাই করে তাহলে এক্সিস্টিং প্রশাসনের অন্তত পক্ষে 60%কে খালি হাতে আপনার এই পদত্যাগ ধরে বাড়ি ফিরে দিতে হবে। সেটা সম্ভব ছিল। আপনার টার্কিতে যেভাবে 2016 সালে এরদোগানের আপনার পতনের ষড়যন্ত্র, এরদোগান রুখে দিয়ে প্রায় আপনার লাখের কাছাকাছি সরকারি চাকরিজীবীদের কিন্তু একেবারে আপনার ওই অবসর ধরে বাড়ি পাঠিয়ে দিচ্ছিল। ইন্টারিম গভর্নমেন্টের সময় যদি এরকম একটা ড্রাস্টিক অ্যাকশন নিত, দ্যাট উইল বি ভেরি অ্যাপ্রোপ্রিয়েট। কিন্তু সে সময় যেহেতু নেয় নাই, তারা বিভিন্নভাবে ধরে লবিং তদবির করে, কেউ জামাতের কাছে গেছে যে আমি তো জামাতের লোক, কেউ আমার কাছে আসছে ভাই আমি তো আপনাদেরকে পছন্দ করছি, আবার বিএনপির কাছে গেছে আমি তো বিএনপির লোক, এইটা বললে তারা ভুল পাল্টাই ফেলেছে। তো কাজে এখন এদেরকে বের করা খুব ডিফিকাল্ট। তার মধ্যে পর্যায়ক্রমে ভেরিফাই করে হয়তো বাছাই করতে হবে। আর এটা আমি মনে করি যে কখনোই কোনো কাজে শতভাগ স্বচ্ছতা তো সম্ভব নয়। কাজ করতে গেলে হয়তো কিছু মিস জাজমেন্ট হতে পারে, আবার তাদের সুযোগ আছে। আমি দেখেছি আমার কাছে একজন কর্মকর্তা এসেছিলেন, তিনি আবার রিভিউ করেছেন যে তার উপসচিব পদে তিনি পদোন্নতি বঞ্চিত হয়েছেন, তিনি একটা ফেয়ার জাস্টিস আশা করেন, তিনি আবেদন করেছিলেন। সেদিক থেকে আমার মনে হয় যে এটা আলাপ আলোচনার মধ্যে দিয়ে সমাধানের সুযোগ আছে। সাংবিধানিক প্রতিষ্ঠান কিছু কিছু জায়গায় বিশেষ করে ওই যে আমলা বসাইলে তো ওই আপনার আওয়ামী লীগের ওই প্রশাসনই বসাইতে হবে, তো তার চেয়ে পলিটিক্যাল বিবেচনায় বসানোটা আমি এই মুহূর্তে এই বিবেচনা আমি খারাপ দেখি না। সেক্ষেত্রে আমি মনে করি যে সরকারি দল বিরোধী দল যেহেতু আমরা সমন্বিতভাবে রাষ্ট্র চালাতে চাই, কিছু ক্ষেত্রে সব আলাপ আলোচনা পাবলিক ডোমেইনে না ছেড়ে দিয়ে আমাদের অভ্যন্তরীণভাবে আলাপ করা দরকার। যেমনিভাবে আমরা দেখি সংসদের বিরোধী দলীয় নেতা, সরকার দলীয় নেতা, মন্ত্রীরা, এমপিরা বিভিন্ন ইস্যুতে ফ্রেন্ডলি আলাপ আলোচনা করে। ছাত্র আন্দোলন অথবা এই পুরো প্রসেসটা অথবা এই পুরো মুভমেন্টটা তো এইটাই, তাই না? না, মুভমেন্ট হয়েছে মেধার মূল্যায়নের জন্য, ন্যায্যতার জন্য, সেটা ঠিক একদিকে। কিন্তু প্রশাসনে এখন যদি ফুললি আপনি ওই মেধাকে প্রাধান্য দিতে চান তাহলে তো আওয়ামী লীগের লোককে আপনি বাদ দিতে পারবেন না, ফ্যাসিস্টের আমি কর্নেল আব্দুল বাতেনের কাছে আসতে চাই। অন্তর্বর্তী সরকারের সময় বেশিরভাগ নিয়োগই ছিল জামায়াতের, এমন অভিযোগও আছে। এই বিষয়টা তো বলবেন। এছাড়া কিছুক্ষণ আগেও নুরুল হক নূর যেটি বললেন, পলিটিক্যাল বিবেচনায় আসলে নেওয়াটা খুব খারাপ কিছু দেখছেন না, কি বলবেন? 3 মিনিট।
আসলে আমাদের চাওয়া ছিল যে আন্দোলনটা ছিল বেসিক্যালি কোটা বৃদ্ধি আন্দোলন, এবং কোটা বৃদ্ধি আন্দোলনের সূচনা হয়েছিল আমাদের মাননীয় মন্ত্রীর নেতৃত্বেই। জি। যদিও পরবর্তীকালে যে আন্দোলনটা পরের ধাপে যারা সফল হয়েছে, তখন অন্যান্য ছাত্ররা সামনে এসেছিল এবং সব রাজনৈতিক দল, ছাত্র জনতা সমন্বিত প্রচেষ্টার মধ্য দিয়ে এটা সফল হয়েছে। এখন যেভাবে নিয়োগ এবং পদায়ন হচ্ছে, এখানে কিন্তু মেধা বঞ্চিত হচ্ছে। যে কোনো কারণে হোক মেধাকে বঞ্চিত করা উচিত না। মেধাবী কর্মকর্তা যদি না হয়, তাহলে প্রশাসনে গতিশীলতা আসবে না। তো মেধাকে গুরুত্ব দিতে হবে। আর রাজনৈতিক বিবেচনায় যে নিয়োগটা ঠিক আছে, সেটা যদি সকলে মিলে হতো এক কথা হতো। আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই যে বর্তমান শাসক দলের যে 31 দফা কর্মসূচি আছে, তার মধ্যে কিন্তু এটাও ছিল, এই যে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া, তারপরে যেখানে অগণতান্ত্রিক পদ্ধতিতে কোনো পদে পদায়ন করা হবে না। কিন্তু গোটা দেশব্যাপী সিটি কর্পোরেশন, জেলা পরিষদ থেকে শুরু করে যে সংস্থাগুলো আছে, সবগুলোতে একতরফাভাবে তাদের দলীয় লক্ষ্যে পদায়ন করা হয়েছে। বাট ওই সব জায়গায় তো ওই এলাকায় রাজনীতি সচেতন মেধাবী লোকও ছিল, এবং একেবারে দলীয় যারা পদবিধারী এবং ক্যাডার, তারাই শুধু ভালো করবে, আর কেউ ভালো করতে পারবে না এমন তো নয়। এবং এ প্রসঙ্গে এখন মার্কিন যুক্তরাষ্ট্রের উদাহরণ দেওয়া হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার পরিবর্তন হলে তারা রাজনৈতিক বিবেচনায় সব পরিবর্তন করে। তাদের যে শিক্ষা দীক্ষার মান, তাদের যে নীতি নৈতিকতা বোধ, আমাদের পর্যায়ে কি আমরা কি সেই পর্যায়ে আছি? আমাদের রাজনৈতিক দলের কর্মীদের আমি অবজ্ঞা করছি না, কিন্তু আমাদের আরও অনেক সময় লাগবে। আমরা তো সেই রাজনৈতিক কালচারের মধ্যে নাই। কাজেই আমার মনে হয় মেধার মূল্যায়ন অবশ্যই থাকতে হবে, এবং সবার জন্য বাংলাদেশ সেই নীতিতে বিশ্বাস করতে হবে। সব মানুষ যাদের সমান সুযোগ পায় নিয়োগ এবং পদায়নের ক্ষেত্রে, সেটা আমাদেরকে মনে রাখতে হবে। আর অন্তর্বর্তীকালীন সময়ে সব নিয়োগে জামাতের প্রাধান্য ছিল, এটা যারা বলে তারাও বিশ্বাস করে না। কারণ তথ্য না থাকলে বিশ্বাস করবে কি দিয়ে? বাস্তবতা না থাকলে কি হয়ে বিশ্বাস করবে? এমন তথ্য নাই যদি মানে ওই সময় সকলে যদি জামাতের হতো, ওই সময় যদি সকলে জামাতের হতো, তাহলে তো সেই লোকগুলো এখনো আছে। জামাতের আসবে কোত্থেকে? জামাত কি অতীতে কখনো ক্ষমতায় ছিল? এককভাবে তো জামাত কখনো ক্ষমতায় ছিল না। এককভাবে ক্ষমতায় ছিল বিএনপি এবং আওয়ামী লীগ। কাজে এটা আমার ধারণা, যেটা বলার জন্য বলে, বা ওই ট্যাগিংয়ের একটা কালচার আছে আমাদের রাজনীতিতে, এটা আমরা ট্যাগিং করে আনন্দ পাই। আমার মনে হয় এটা আনন্দ পাওয়ার জন্য বলে, বলার জন্য বলে, এবং যারা বলে তারাও বিশ্বাস করে না, আমার তাই মনে হয়। আপনার কাছ থেকে যদি 1 মিনিটের মধ্যে জানতে চাই, কি কি প্রমাণ আছে, এবং কিছুক্ষণ আগে যেটা বলা হলো যে শুধু বলে মজা পাওয়া যায়, এই জন্য বলা। বৈষম্য বিরোধী আন্দোলনটা বিশেষ করে শিবির, যেহেতু আওয়ামী লীগের বা জামাত ওপেন কর্মকাণ্ড কম করতে পেরেছে, এবং বিশেষ করে শিবিরের ছেলেরা তো তাদের একটা সুশৃঙ্খল পলিটিক্যাল, তাদের একটা মানে একটা শক্ত আদর্শিক বন্ধন আছে। তো তারা বেনামেও বিভিন্ন সংগঠনে ছিল, কিন্তু তারা শিবিরের ওরিয়েন্টেশনের মধ্যেই ছিল। ইন্টারিম গভর্নমেন্টের সময় আমরা দেখেছি যে এনসিপির নামে যা ছিল ম্যাক্সিমামই জামাত, বিশেষ শিবির মাইন্ডেড লোকজন বিভিন্ন বিশ্ববিদ্যালয়, অনেক জায়গায় রিজেন্ট বোর্ডের মেম্বার হয়েছে। যেমন আমার পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিবিরের নেতা আমি চিনি। তারপরে পাওয়ার প্ল্যান্টের আমি দেখছি পরিচালনা পর্ষদে এনসিপির রেকমেন্ডেশনেই তো হয়েছে। ওই সময় নিয়োগটা তো ওদের নিয়ন্ত্রণে ছিল। কাজে ওরা যেহেতু শিবিরের ছেলেরা অনেকে ওইভাবে প্রকাশিত ছিল না, চিনতেও না, তারা অনেক জায়গায় দায়িত্ব পালন করেছে, এবং সেখানে বিএনপিরও ছিল। হয়তো শিবিরের বা জামাতের প্রভাবটা বেশি ছিল ইন্টারিম গভর্নমেন্টের সময়, কারণ সেই গভর্নমেন্টের সাথে তো বিএনপি একটু ডিস্টেন্স বা সরকারও সরিয়ে দেওয়া হচ্ছে এমন কিছু না, সরিয়ে তো ওইভাবে দেওয়া হবে না। কারণ ওই যে বলেছি যে জামাত শিবির হইলেও তো তারা ধরেন কিছুটা মানে গভর্নমেন্ট, কিংবা আমরা বলি যে উই আর লাইক মাইন্ডেড কিছুটাও পলিটিক্যালি, যে আমাদের একটা ফেসিবাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ, ফেসিস শক্তির বিরুদ্ধে আমরা কথা, যে আমাদের মধ্যে নিজস্ব পলিটিক্স থাকবে মাঠে, একজন একজনকে ঘায়েল করা, কৌশলগতভাবে দুর্বল করা, এগুলো একটা রাজনৈতিক বয়ান থাকবে। কিন্তু তারা তো আবার সরকারের চিরশত্রু না যে তাদেরকে নাই করে দেবে, ওইটা তো আর সরকারও করবে না, এটা তো ঠিক হবে না। বুঝতে পেরেছি। কর্নেল বাতানের কাছে আবার আসতে চাইছি, 1 মিনিটের মধ্যে যদি বলেন যে যোগ্য আবার দলীয়, যদি এমন হয় সেক্ষেত্রে পরিচালনার ক্ষেত্রে কি সমস্যা, অথবা এটা যদি লং টার্ম ধরে চলে, সেটা যোগ্য লোক তো সার্ভিস দেবে, জাতিকে সার্ভিস দেবে।
কিন্তু একেবারে অন্ধভাবে যদি শুধু দলীয় লোকের উপর বিবেচনা করা হয়, দলীয়, আমি কিন্তু এর পূর্বে বলেছি যে দলীয় যারা পদপদবীধারী, কিন্তু এর বাইরেও তো দলীয় বিবেচনায় আরও যোগ্য লোক পাওয়া যেতে পারে। এই যে ভিসিগুলো যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় নিয়োগ দেওয়া হয়েছিল, সেগুলো আমরা যতটুকু জানি দক্ষ লোকদেরকে দেওয়া হয়েছিল, মেধাবী লোকদেরকে দেওয়া হয়েছিল। এখন মেধাবী লোকের ক্ষেত্রে সব দলেরই থাকতে পারে, আর এখন যেটা দেওয়া হচ্ছে একেবারে দলীয় পদপদবীধারী লোককে ভিসি হিসাবে নিয়োগ দেওয়া হচ্ছে। তো এটা যদি ভালো ফলাফল আনে, ভালো, মানে আমরা ভালো কিছু দেখার জন্য অপেক্ষা করব, কিন্তু আমাদের অভিজ্ঞতা সেটা বলে না। জি, আমার মনে হয় যে একেবারে অন্ধভাবে যদি দলীয় লোককে পদায়ন করা হয়, তাহলে মেধাবীরা বঞ্চিত হবে, মেধাবীদেরকে বঞ্চিত করা উচিত। এটা কি অন্ধভাবেই করা হচ্ছে আপনাদের অভিযোগ? আমার তো তাই মনে হয়। বিএনপি সরকারের মতো ফ্যাসিস্ট সরকারের হুবহু ফটোকপি দেখা যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। তিনি বলছেন, আমরা তো নতুন কিছুই দেখতে পাচ্ছি না, তখনকার ফ্যাসিস্টরা যা করেছে হুবহু তার একটি ফটোকপি আমরা আপনাদের মধ্যে দেখতে পাচ্ছি। সরকারকে উদ্দেশ্য করে বলছেন, সরকারের কি কি কর্মকাণ্ড ফ্যাসিস্টের ফটোকপি? এই কথাটা 2 মিনিট। আমাদের মাননীয় বিরোধী দলের নেতা, আমাদের জামায়াত ইসলামের সম্মানিত আমির, উনি সম্ভবত গতকাল একটা পত্রিকায় সাক্ষাৎকারে দিয়েছেন, তখন তিনি সিলেটে অবস্থান করতেছিলেন। এবং এটা বিশেষ করে সিলেটে যে এনসিপির উপরে সরকারি দলের পক্ষ থেকে বা সরকারি দলের অঙ্গ সংগঠন, ছাত্রদল, যুবদলের পক্ষ থেকে যে ধরনের বারবার আক্রমণ করা হয়েছে, বিশেষ করে একটা ছেলে, আলিফ নামের একটা ছেলে যে চোখ উঠিয়ে নেওয়া হয়েছে, এই প্রসঙ্গে তিনি এই মন্তব্যটা করেছেন। এই আচরণের সঙ্গে বর্তমান এই সরকারের এই আচরণের সঙ্গে ফ্যাসিস্ট সরকারের অতীতের যে আচরণগুলো হুবহু মিলে যায়। এটা তো আমরা সাধারণভাবেও দেখছি। হ্যাঁ, এনসিপির পক্ষ থেকে এনসিপির কোনো সদস্য সরকারের কঠোর সমালোচনা করেছে এবং খুব আক্রমণাত্মক ভাষায় সমালোচনা করেছে, সরকারের প্রধানমন্ত্রীর নাম ধরে সমালোচনা করেছে, কিন্তু সেটা তো রাজনীতির ভাষা দিয়ে তার জবাব দেওয়া যেত। কিন্তু সেটার জন্য নিরস্ত্র মানুষের উপরে দেশীয় অস্ত্রপাতি নিয়ে হামলা করা, পুলিশ বাহিনী সব, এবং আশ্চর্য বিষয় হলো 140 ধারা ছিল শহরে, কিন্তু শহর থেকে অনেক বাইরে যে তাদেরকে পুলিশ পথে বাধার সৃষ্টি করেছিল। তো এই সব কিছু মিলিয়ে দেখা যাচ্ছে যে অতীতের মতো সরকার পুলিশ বাহিনীকে ব্যবহার করছে। তারপর তাদের যে অঙ্গ সংগঠনগুলো এবং মূল দলেরও যারা কর্মী নেতৃবৃন্দ আছে, তারাও এই সরকার বিরোধী দলের রাজনৈতিক প্রোগ্রামগুলোর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এই ধরনের অতীতের ফ্যাসিবাদী সরকারের মতো আচরণ করছে। সে প্রসঙ্গে তিনি কথাটা বলেছেন। আচ্ছা, আপনাদের চিফ হুইপ নাহিদ ইসলাম তিনিও বলছেন আবারও ভয়ের পরিবেশ বিরাজ করছে। আপনি আপনার দিক থেকে কি কি ধরনের ভয়ের পরিবেশ অথবা আলামত দেখতে পান, যদি আপনি আপনার সংসদীয় আসন থেকেই শুরু করেন? আমার সংসদীয় আসনে তো আমার অভিজ্ঞতা খুবই খারাপ। আমি আমার সংসদীয় আসনের কিছু কিছু এলাকায় একাধিকবার যাওয়ার চেষ্টা করেছি, আমি যেতে পারিনি, স্টিল নাও আমি আক্রান্ত হয়েছি টিল নাও। এবং মসজিদের মধ্যে যেও কথা বলার পরিবেশ নাই, কুশল বিনিময় করার পরিবেশ নাই, কেন যাবে, কেন আসবে। তারপরে ইভেন এই যে টিআরের কিছু বরাদ্দ ছিল, আমাদের লোকজন টিআরের কাজ কমিটির মাধ্যমে করা হয়, এই জামাত এমপির মাধ্যমে পাওয়া কাজ আমরা করতে দেবো না, এবং সত্যি করতে দেয় নাই। একখানে করতে দেয় না, আমরা অন্যখানে করেছি। এদের সিম্পটম তো আছেই। খুব আমাদের ফেসিবাদী আচরণ তো এগুলোকেই বলে, শক্তি প্রয়োগ করা, তারপরে অপোনেন্টকে স্পেস না দেওয়া। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো দখল করে নিয়েছে, সমস্ত মসজিদগুলো দখল করার চেষ্টা করতেছে। এগুলো তো আসলে খুব ভালো, ম্যানেজিং কমিটি, গভর্নিং বোর্ড, এই সব সব আত্মীয় স্বজন দেয়া, দলীয় লোক দেয়া, সব তো ওপেন। জি, নুরুল হক, নূরের কাছে ফিরছি। আপনারা ফ্যাসিস্ট সরকারের ফটোকপি বলা হচ্ছে, এবং সবশেষ ঢাকা 16 আসনের যে উদাহরণটা দেওয়া হলো, আপনি যদি এই একটা জায়গাকেই ধরেন, আসলে গভর্নেন্সটা কিভাবে চলছে তাহলে? 2 মিনিট। বাতিন ভাইয়ের সাথে যেটা বলছে সেটার সত্যতা তো আমি জানি না, তবে আমি যেটুকু জানি যে প্রধানমন্ত্রী ডেকে নিয়ে বিরোধী দলীয় নেতাদের 30 লাখ টাকা করে গ্রামে মসজিদ মাদ্রাসার জন্য অনুদান দেন, উন্নয়নমূলক কাজ বিরোধী দলীয় নেতা বলার সাথে সাথে তার এলাকায় প্রতিমন্ত্রীকে পাঠিয়ে দেন, মেয়রকে পাঠিয়ে দেন,
কারণ আলটিমেটলি তো বাংলাদেশের উন্নয়ন। সো এইরকমের আন্তরিকতার পরে বাতেন ভাই যেটা বলছে, এটা আমি খুব অবাক হচ্ছে যে তার এরকম সমস্যা হচ্ছে কিনা আদৌ আসলে। আর স্কুল কলেজ বিভিন্ন কমিটিতে বাতেন ভাই যেটা বলছেন যে আত্মীয় স্বজন টজন একেবারে না, এটা হয়তো কিছু ক্ষেত্রে পলিটিক্যাল একটা সরকার থাকলে তাদের লোকজনরা কিছু ক্ষেত্রে অ্যাক্সেস পায়, এবং আমি বিরোধী দলের লোকেরা অনেক জায়গায় অ্যাক্সেস পাচ্ছে। সরকারি সংসদে বিভিন্ন কমিটিতে তো দেখেন আপনারা, যেখানে সরকারি দল আছে, বিরোধী দল আছে। বিশেষ করে আপনি ওই ভাই আরেকটা কথা বলছে, কারণ শব্দ বাক্য এগুলো মিনিং অন্য রকমের দেয়। হবিগঞ্জের ছেলেটা চোখ উঠিয়ে নেয়ার কথা বলেছেন, প্রকৃততে চোখ উঠিয়ে নেয়নি। আমি যেটা মারামারিতে তার চোখ চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমি তার প্রতি সমবেদনা জানাই, তার আরোগ্য কামনা করি, এবং যারা এই ঘটনা ঘটিয়েছে অত্যন্ত নিন্দনীয় কাজ করেছে। এটা আমরা নতুন বাংলাদেশ যেটা আমরা বলি, এখানে আমরা প্রত্যাশা করি না। অ্যাট দ্য সেম টাইম যারা এই প্রেক্ষাপটটা তৈরি করেছে, বিদেশিদের দাবার গুটি হিসেবে একটা স্থিতিশীল দেশ যখন ফেসিবাদ পতন পরবর্তী সময়ে গণতন্ত্রের পথে যাত্রা শুরু করছে, বাংলাদেশ একটা সংকট ডেকে আনতে চায়, সেই এনসিপির আমি মনে করি এরা রাজনীতিতে একটা বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে এখন। সো এদের জামাতের মতো দায়িত্বশীল দলকে এদের সঙ্গ ত্যাগ করা উচিত, কারণ এরা তরুণ, আমাদের ভাই বন্ধু, আমার রাজনৈতিক অনেক সহকর্মী, কিন্তু এরা আন্দোলনের শেষ দিক থেকে, জুলাই গণঅভ্যুত্থানের শেষ দিক থেকে বিদেশি নিয়ন্ত্রিত, বিদেশি একটা গোষ্ঠীর দ্বারা প্রভাবিত। কাজেই তারা এখন তারেক রহমানের সরকারকে বিভিন্ন ইস্যু ক্রিয়েট করে, জিম্মি করে কিংবা ফায়দা নেওয়ার একটা চেষ্টা করছে, এবং সেটাই এনসিপির এই তরুণদের দিয়ে উস্কাচ্ছে কিংবা মাঠ একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে। এই সম্পর্কে আমাদের খুবই সতর্ক হতে হবে, না হলে কিন্তু আমরা সবাই সংকটে পড়বো। যে আপনি যদি এনসিপির কথা বলছেন, আমাদের সঙ্গে এখন এনসিপির কোনো প্রতিনিধি নেই, তবে এনসিপির সঙ্গে জোটে, এনসিপি যাদের জোটে আছে, জামায়াতের প্রতিনিধি আমাদের সঙ্গে আছে। এই বক্তব্যের ভিত্তিতে আপনি কি বলবেন এনসিপি নিয়ে যেটা বলা হলো? না, সেটা তো আমি আমার পূর্বের বক্তব্যেই বলেছি যে এনসিপির কোনো কোনো সদস্য হয়তো প্রতিপক্ষের বিষয়ে কথা বলতে যে আক্রমণাত্মক শব্দ ব্যবহার করে, কিন্তু সেটা তো রাজনৈতিক সমাধান আছে, রাজনৈতিকভাবেও সেটা জবাব দেওয়া যেতে পারে, কিন্তু সেই জন্য তো বল প্রয়োগ করা একটা সমীচীন নয়। রাজনীতির মাঠকে উত্তপ্ত করা বা রক্তকরণ করা বা পুলিশ দিয়ে দমন করার যে চিন্তাটা, আমরা তো সেখান থেকে বেরিয়ে আসতে চাই। এবং দেশবাসী এখনও মনে করে, এখনও আমরা যে অবস্থায় আছি, আমরা যদি সকলের পক্ষ থেকে দায়িত্বশীল আচরণ করতে পারি, সকল পক্ষ থেকে, সরকারি দল, বিরোধী দল, তাহলে একটা ভালো পরিবেশ রাজনীতি বিরাজ করবে। রাজনীতির একটা কালচার আছে। তো আমরা ঠিক আছে, আমরা এক একজন এক এক ধরনের মতামত পোষণ করি, কিন্তু দিনের শেষে সকলে কিন্তু আমরা দেশের মঙ্গল কামনা করি, দেশের ভালো চাই। চাওয়া তো এক, লক্ষ্য তো এক আমাদের। কাজে এই একদম রক্তারক্তি অবস্থা হওয়া উচিত না কোনো অবস্থাতেই। জি, আমি আবারও ফিরছি নুরুল হক নূরের কাছে। এই জায়গা থেকেই যদি আসি, আপনিও বেশ একটা এক্সাম্পল দিলেন, সেই এক্সাম্পল থেকেও যদি বলি, আবরার ফাহাদ হত্যাকাণ্ডের কথা আপনার অবশ্যই মনে আছে, এবং সে সময় আপনারা দুর্বার আন্দোলনের মধ্যেও ছিলেন। সেই জায়গায় পরবর্তীতে ছাত্রলীগের যে বক্তব্য আমরা পেয়েছিলাম, সেই বক্তব্যগুলো কিন্তু এমন ছিল, যেমন আপনি কিছুক্ষণ আগে বললেন, চুপ উপড়ে ফেলা হয়নি, অথবা এরকম একটা ঘটনা ঘটেছে, অথবা কেউ নিজে নিজেই মারা গেছে, এরকম যে কথাগুলো, এই জিনিসগুলো কি আপনাকে, মানে আপনাদের এই জিনিসগুলো রিপিটেশন মনে হয় না? আমি যদি আরও সহজ করি, আপনি আমার এলাকায় আসলেন, আপনি একটা উস্কানিমূলক কথা বললেন, আমি আপনাকে পছন্দ করি না, আমি আপনাকে এমন একটা শিক্ষা দিলাম আপনি যাতে ভবিষ্যতে, এবং আপনার কোনো লোকজন যাতে ভবিষ্যতে আমার এলাকা পর্যন্ত আসতে না পারে, এই যে একটা টেন্ডেন্সি, এটাই কি সেটা নয় যেটা আগে ছিল? যে কোনো ধরনের শক্তি প্রয়োগ, বল প্রয়োগ করে কোনো জাজমেন্টের দিকে যাওয়া, এটা এই সভ্য সমাজে সমর্থনযোগ্য নয়। আমি যেটা বলেছি, আবরার ফাহাদের হত্যাকাণ্ড বলেন, বিশ্বজিতের হত্যাকাণ্ড বলেন, ঢাকায় বিশ্বের ছাত্র এহসানের চোখ তুলে ফেলা, চোখ নষ্ট করা SM হল ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন, এগুলো তো 18-র পর থেকে তরুণদের আন্দোলন তো লিডিং পর্যায়ে আমি ছিলাম, এবং এর বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি। কাজে আমাদের ওই জায়গাটাতে আমরা আনকম্প্রোমাইজ। সরকারে আছি বিধায় সরকার কোনো অনিয়ম করলে, সরকারি দলের লোকেরা কোনো অনিয়ম করলে সেটা বলবো না, আমরা সেই ধরনের লোক না। বিবেক বিক্রি করে বুদ্ধি বিসর্জন দিয়ে রাজনীতি করছি না। কিন্তু আমি যেটা মনে করি আর কি, যে বলছি এখানে উস্কানি বোথ সাইড থেকেই দেওয়া হয়েছে, এবং ভিকটিম হয়েছে সাধারণ মানুষ। তো এই জন্য আমি বলছি যে এই এনসিপির এই অতি উৎসাহী ছেলেদের, জামাত একটা প্রধান বিরোধী দল, 80+ সিট কয়টা ছিল আপনাদের? 70। তো তারা প্রধান বিরোধী দল, এনসিপির দায়িত্ব তাদের নেওয়ার দরকার নেই। এনসিপি এই সমস্ত আপনার নিয়ম রীতিনীতি পরিপন্থী কাজ করে, বিতর্কিত কাজ করে, রাজনীতির পরিবেশটাকে কলুষিত করার চেষ্টা করবে। এবং এই যেটা আমরা মানে এরা মনে করছে যে ছাত্র আন্দোলন করেছে, তাদের বেইজ আছে, আবার তরুণরা ভবিষ্যতে তাদের সাথে থাকতে পারে, সেটা কিন্তু ছাত্র সংসদ নির্বাচনে প্রমাণিত হয়েছে। ছাত্র শিবির ভালো করেছে, ভাই বলেছে যে
শিক্ষা প্রতিষ্ঠান দখলে, আমি তো দেখি শিক্ষা প্রতিষ্ঠান শিবিরের দখলে, কারণ ছাত্র সংসদে তো তারা অনেকে ভালো করেছে। বরঞ্চ আমি কমিটি যেটা দখল। মনে করি অবশ্যই যে আমাদের যে একটা পজিটিভ পলিটিক্স, পলিসিগত জায়গায় যেখানে পরিবর্তন দরকার, সেখানে সরকারি দল বিরোধী দলের আমি আলোচনা দেখি না। যেমন ধরেন আমি মনে করি যেটা আগে আমাদের ওই আরপিওতে আছে, পেশাজীবীদের রাজনীতি বন্ধ করা উচিত, দলীয় রাজনীতি। সে জামাতও করতে পারবে না, বিএনপি করতে পারবে না, কোনো দল নাই, গণ অধিকার নাই, এনসিপিও নাই। শিক্ষকরা কেন রাজনৈতিক দলে যুক্ত হবে? তাহলে তো তার প্রভাব শিক্ষা প্রতিষ্ঠানে পড়বে। ডক্টরদের সংগঠন, বিএনপি, ড্যাব, জামাতের এনডিএফ, ডাক্তাররা কেন রাজনীতি করবে? সে রাজনীতি করে চাকরি ছেড়ে আসুক। এইগুলো নিয়ে আমাদের আলোচনা দরকার। রাজনীতিকে কীভাবে রিফাইন করা যায়, কনস্ট্রাকটিভ 10 seconds. কীভাবে করা যায়, এইখানে আমাদের আলাপ করা দরকার, আলোচনা তোলা দরকার। এখানে আমি সরকারি দল বিরোধী দল আমি দেখতেছি না যে তাদের মধ্যে এটা নিয়ে আলোচনা আছে, বরঞ্চ পুরনো পথের ক্ষমতা কেন্দ্রিক দোষারোপের এই রাজনীতিটা আমি আসলে দেখতে জি, স্থানীয় সরকার মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি যে কথাটা বলছিলেন, কর্নেল বাতনও এটার একটা কোট করছিলেন শুরুর দিকে, 4-5 মাসের মন্ত্রিত্বের অভিজ্ঞতা তিনি বলেছেন। তিনি বলছেন আমি দেখছি কিছুই বদলায়নি, আগে যারা ঘুষ খেত তারা ঘুষখোর ফন্দি ফিকির করছে, একইভাবে যারা ভালো একটা কাজ আটকে দিত তারা এখনও তা আটকে দিচ্ছে, লোকজন ভোল পাল্টেছে। আপনি নিজেও কিছুক্ষণ আগে ভোল পাল্টানোর কথা বলছেন। আপনার মিনিস্ট্রিতে ভোল পাল্টানোর অভিজ্ঞতাটা কেমন দেখছেন সেটা যেমন একটি প্রশ্ন, আরেকটি বিষয় আসছে সেটি হচ্ছে যে এই যে মানুষগুলো তাদের বিরুদ্ধে আপনি নিজেও কিছুক্ষণ আগে বলছিলেন যে আপনি সব লোম তুলতে গেলে কম্বল থাকবে না, এটাও যেমন ফ্যাক্ট, সেটাও ফ্যাক্ট যে আপনার গুড গভর্নেন্সটা তৈরি করতে হবে। সেই গুড গভর্নেন্স তৈরিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই একই কথার সঙ্গে আরেকটা কথাও বলেছেন যে এই পুরোটা সময় ধরে প্রধানমন্ত্রীর যে পরিবর্তন তিনি দেখেছেন আর কোনো মানুষের মধ্যে সেই পরিবর্তনটা দেখেন নাই। দলের মধ্যে বাকি মানুষগুলো প্রধানমন্ত্রীকে ফলো করছে কি করছে না? প্রধানমন্ত্রী যেভাবে সবাইকে বিরোধী। একটা কাজের মধ্যে রাখতে চাচ্ছেন, শৃঙ্খলার মধ্যে রাখতে চাচ্ছেন, যারা প্রধানমন্ত্রীর দল করবে তার সাথে ক্যাবিনেটে থাকবে তাদেরকে ওটার মধ্যে দিয়ে চলতেই হবে। এবং আমি দেখছি যে প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে অনেক মন্ত্রীকে ডেকে, তার মন্ত্রণালয়ের দায়িত্বশীলদেরকে ডেকে তার কাজের জবাবদিহিতা কি হচ্ছে না হচ্ছে, উনি এভরি ইনস অ্যান্ড আউট সম্পর্কে খোঁজখবর রাখার চেষ্টা করছেন। এখন বিএনপি মহাসচিব, এলজেডি মন্ত্রী, তিনি একজন অভিজ্ঞ রাজনীতিবিদ, শিক্ষক ছিলেন, দুর্দিনে বিএনপির হাল ধরেছেন এবং আজকের এই পরিবর্তিত বাংলাদেশের পেছনে জাতীয় ঐক্য তৈরি করার ক্ষেত্রে আপনারা দেখেছেন যে 42টি দল যুগপৎ আন্দোলন করেছে, সেখানে বড় একটা ভূমিকা রেখেছিলেন। তিনি একজন সজ্জন রাজনৈতিক ব্যক্তিত্ব, সিনিয়র মানুষের জায়গা থেকে অনেক কিছু বলেন, সেটার বাস্তবতা আছে। আমি আবার এখানে একটা বিষয় মনে করি যে একটা মন্ত্রণালয়ের, আমার মন্ত্রণালয়টা আমি সারা দেশ পরিবর্তন না করতে পারলেও আমি আমার মন্ত্রণালয়টা দিয়ে একটু চেষ্টা করতে পারি। এখন ধরো আমার মন্ত্রণালয় তো আরও অনেক বডি আছে, আমার পূর্ণাঙ্গ মন্ত্রী আছে, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আছে, উপদেষ্টা আছে, সচিব আছে। মন্ত্রী যদি চায় তাহলে ওই মন্ত্রণালয় স্বচ্ছভাবে একটু সিস্টেমেটিক ওয়েতে চাইলে চলতে পারে, সেখানে মন্ত্রীকে একটা রোল নিতে হবে। তো প্রত্যেক মিনিস্টার যদি প্রধানমন্ত্রীর মতো ওই স্পিডে হাঁটে, কাজ করে, আমার ধারণা এটা পাল্টাতে বেশিক্ষণ সময় লাগার কথা না। প্রধানমন্ত্রী এই বিষয়ে সবাইকে তাগিদ দিচ্ছেন, কিন্তু কে কতটুকু করতে পারছি তার আমলনামা প্রধানমন্ত্রীর কাছে আছে এবং সেটা আমার ধারণা 6 মাস পরেই দেখতে পাবেন। যারা যারা কাজে ব্যর্থ হচ্ছে হয়তো তাদের বিষয়ে প্রধানমন্ত্রীরও পদক্ষেপ থাকবে পর্যায়ক্রমে, কারণ উনি এটা পরিষ্কারভাবেই বলে দিয়েছেন যে আমি নিজে অনিয়ম করি না, দায় নিব না, আপনাদের যারা করবেন তাদের কিন্তু দায় নিতে হবে। এবং পরিষ্কারভাবে বিভিন্ন কর্মকাণ্ডে বলে থাকেন যে সব জায়গায় দল খুঁজবেন না। এমনকি আমি দেখেছি ক্যাবিনেটে কিছু আলোচনা যেটা মনে হয় একটু দলীয় রিলেটেড, উনি পরিষ্কার বলে দেন এটা তো আপনার দলীয় আলোচনা, এটা আপনি দলীয় ফোরামে তোলেন, পার্টি অফিসে, এইখানে না। সো তিনি সরকার এবং দলকে আলাদা রাখার একটা দৃষ্টিভঙ্গি এবং জনগণের পালসটা বোঝা, গণঅভ্যুত্থান পরবর্তী, এটা তার মাথায় আমি প্রতি সেকেন্ডেই দেখি। জি, ধন্যবাদ। আমি কর্নেল বাতেনের কাছে আসতে চাই। বেনজির আহমেদ ইস্যুতে যদি বলি, আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, জানতে চাই বেনজির আহমেদ জামিনের খবরের পর যে প্রশ্নটা আসছে সেটি হচ্ছে তার বিচারটা কি করা যাবে কিনা। গ্রেফতারের পর আলোচনায় ছিল তাকে দেশে ফিরিয়ে আনার ইস্যু, আর এখন কে করবে তাকে বিচারের মুখোমুখি, সরকার পারবে কিনা? এখানে তাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে যেটা বড় সীমাবদ্ধতা সেটা হলো উনি তো আটক আছেন এখন দুবাইয়ের সঙ্গে, মানে আমিরাতের সঙ্গে আমাদের মনে হয় বন্দি বিনিময় চুক্তি নাই। তো যে কারণে ওনার বিষয়টা সম্পূর্ণ ডিল করতে হচ্ছে ভায়া ইন্টারপোল। তো এখন যেহেতু প্রক্রিয়াতে সময় লাগছে, সে কারণে হয়তো তার উকিল কোর্টে অ্যাপিয়ার করে জামিনের ব্যবস্থা করেছে, বা সে জামিন শর্ত সাপেক্ষে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আমরা আগেও শুনেছিলাম যে ওখানে ল ফার্ম ইনগেজ করা হয়েছে, এখন আবার নতুন করে আজকে শোনা গেল যে ওখানে ল ফার্ম ইনগেজ করা হয়েছে।
এখন ল ফার্ম যদি ঠিকমতো কাজ করে এবং আমরা যখন এই খবরটা প্রথম জানি, মানে তাকে যে ফেরত পাঠানো হবে বাংলাদেশে, তার এখানে কি কেস বা অপরাধের ফিরিস্তি কী, সেগুলো চাওয়া হয়েছিল এবং সেগুলো সম্মত দেওয়া হয়েছিল। সবই পাঠানো হয়েছিল। তো সব পাঠানো যদি হয়ে থাকে এবং যদি ইন্টারপোলের মাধ্যমে তাকে ফেরত আনা অসম্ভব বলে তো আমি মনে করি না। জি, নুরুল হক নূর, আমিরাতে বেনজির আহমেদ শর্ত সাপেক্ষে জামিন পেয়ে গেলেন। সরকার ল ফার্ম নিয়োগ দেওয়ার পরও স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টা জানতে পারলেন এক অনুষ্ঠানের স্টেজে বসে। তারপর সাথে সাথে হোম সেক্রেটারির সাথে কথা বললেন। হোম সেক্রেটারি দুবাইয়ে বাংলাদেশের অ্যাম্বাসেডরের সাথে কথা বলেছেন, এটা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল টাইপ হয়ে গেল কিনা। গ্রেপ্তারের খবরটা আমরা যেভাবে সংসদ থেকে জানতে পারলাম, আর জামিনের খবর মন্ত্রী পেলেন স্টেজে বসে, আমরা আসলে কতটুকু খবর রেখেছি বেনজির আহমেদকে ফিরিয়ে আনা অথবা আমাদের যে পুরো প্রসেসটা? এক মিনিট। আমার জানার মতে যে সরকারের একটা প্রচেষ্টা ছিল, কিন্তু ওই যে বলেছে যারা কাজ করে ফাইল মুভ করানোর ক্ষেত্রে ডিলে করলো, পৌঁছালো না, এই পথের লোকগুলো তো সব এই গভর্নমেন্টের খাস লোক না। এখন কার কোথায় গাফিলতি ছিল এরকম একটি আলোচিত বিষয় সংসদে, এবং এটা এই সময়ের জন্য সে জামিন পেয়ে যাওয়াটা এটা খুব ভালো দৃষ্টান্ত মানে হয়নি। এখানে আমাদের আরও শক্ত রোল প্লে দরকার ছিল। তাহলে গাফিলতিটা কাদের, ফরেন মিনিস্ট্রি নাকি হোম থেকে, এইটা সরকারকে ফাইন্ড আউট করতে হবে এবং নিশ্চয়ই সেটা সরকার করবে। এবং বাতেন ভাই তো নিজে হোম মিনিস্ট্রি সম্পর্কিত কমিটির সদস্য, তার আছে, রাইটস আছে জোরালোভাবে। স্বরাষ্ট্রমন্ত্রীকে তো আমি মনে করি তার সাথে সাথেই ফোন দেওয়ার দরকার ছিল যে কীভাবে জামিন পেয়েছে। কালকে ওনারা এটা বিরোধী দলতে কাজ তো, এটা কালকে আরও চাপ তৈরি করুক। এইটা আমার ধারণা, যেহেতু যে প্রক্রিয়া হয়েছে কেন, কিন্তু নিশ্চয়ই সরকার এখন উপযুক্ত পদক্ষেপ নেবে। মিডল ইস্টের সাথে আমাদের আরও কিছু ইস্যু আছে। আমার জানা মতে আমাদের ফরেন মিনিস্ট্রি বিভিন্ন মিটিং এনগেজ হচ্ছে, কিছু ভিসা অটো ক্যান্সেলেশনেরও অভিযোগ আসছিল, এগুলো নিয়ে। জি, আমি কর্নেল বাতেনের কাছে আবারও আসছি। একদম সংক্ষেপে যদি আমরা বলি, আপনার এলাকায় গ্যাস বিদ্যুতের কি অবস্থা, মানুষজন কি পরিস্থিতিতে আছে? এক মিনিট। মানে গ্যাস বিদ্যুতের অবস্থা, বিশেষ করে গ্যাসের অবস্থা খুবই খারাপ। মানুষ গ্যাস পাচ্ছে না কিন্তু বিল দিতে হচ্ছে। এই প্রশ্ন যেখানে যাচ্ছি সেখানেই ফেস করতে হচ্ছে। আর বিদ্যুৎ, যদিও আমাদের জ্বালানি মন্ত্রী মহোদয় বলছেন বিদ্যুতের সংকট নেই, কিন্তু বিদ্যুতের সংকট আছে দেশে। কাজে সব কিছু মিলিয়ে এই ক্ষেত্রে এটা খুবই একটা মানে মানুষের কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। মানে হঠাৎ করে এই মাসে বিদ্যুৎ বিল ডাবল আসছে, এমন কোনো ডাবল আসছে, এটা তো প্রত্যেক বছর নাকি জুন মাসে ওরা অ্যাডজাস্ট করে, বাট এটা তো হওয়া উচিত না। কিন্তু সেটা তো পাবলিকলি হওয়া উচিত। এটা পাবলিকলি হওয়া কোনো অবস্থাতেই উচিত না। আর বিল যেটা, বিদ্যুতের বিল যেটা বৃদ্ধি হয়েছে, সেটাও কিন্তু একটু বেশি মাত্রায় বৃদ্ধি হয়েছে। যারা হয়তো একটু তুলনামূলকভাবে কম বৃদ্ধি হয়েছে, যারা অল্প ব্যবহার করে, যারা বেশি ব্যবহার করে, তাদের জন্য এটা একটা বড় ধরনের বার্ডেন হয়ে গেছে। জি, আবার নুরুল হক নূরের কাছে আসতে চাই। দেশ জুড়ে গ্যাস সংকট যেটা তো আছেই, এটা আসলে অস্বীকার করার কোনো সুযোগ নাই। এর মধ্যে আবার গেল মাসে বাসাবাড়ির যে বিদ্যুৎ বিল, এটা প্রায় ডাবল। আমি যদি এক্সাম্পল দিই, যারা 1000 ছিল সেটা এখন প্রায় 2500 থেকে 2500-3000 মতো হয়ে গেছে, এবং তার কোনো ডিভাইস বাড়ে নাই কিন্তু ইন দ্য মিন টাইম। গভর্নমেন্ট বলছে এই সময়টার মধ্যে বিদ্যুতের খরচটাও বেশি হয় এবং একটা অ্যাডজাস্টমেন্ট হয়। এই পুরো বিষয়গুলো কেন পাবলিকলি আনা হলো না? আরেকটা বিষয় বলা হয়েছিল, প্রিপেইড মিটারের যে চার্জ সেটা তুলে নেওয়া হয়েছে, কিন্তু সেই চার্জ এখনো তুলে নেওয়া হয়নি। ওই চার্জ মানুষ কিন্তু এখনো দিয়ে যাচ্ছে। তাহলে কথা দিয়ে কি সরকার কথা রাখছে? এক মিনিট। এখন মধ্যপ্রাচ্যের এই সরকার দায়িত্ব নেওয়ার পরে একটা যুদ্ধ পরিস্থিতি ফেস করলো। ফেব্রুয়ারির আমরা 17 তারিখ দায়িত্ব নিলাম, 28 তারিখ থেকে যুদ্ধ শুরু হয়ে গেছে। আর এই যুদ্ধের ফলে তো গোটা বিশ্বব্যাপী জ্বালানির দাম বেড়ে গেছে এবং অনেক দেশে, যার ফলে মুদ্রাস্ফীতি, পরিবহন থেকে অন্যান্য ব্যয় বেড়ে গেছে। সেখানে বাংলাদেশের মতো একটা ওভার পপুলেটেড কান্ট্রি, এবং যার জ্বালানি নীতি বিগত দিনগুলো থেকে ছিল অনেকগুলো মধ্যপ্রাচ্য কেন্দ্রিক কার্যত, সেই ক্রাইসিসে দাম বাড়াটা অস্বাভাবিক না, এটা বাস্তবতা লুকিয়ে রাখারও বিষয় না। সংসদে তো দেখেছেন সরকারি দল বিরোধী দল মিলে কমিটি হয়েছে, প্রতিবেদন হয়েছে, ইভেন অল্টারনেটিভ সোর্স থেকে কিভাবে এটা মিনিমাইজ করা যায় সেই চেষ্টাও করা হচ্ছে। এবং সরকার অল্টারনেটিভ অনেকগুলো সোর্স থেকেও আপনার জ্বালানি ক্রয়ের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিছু ক্রয়াদেশও হয়েছে। জ্বালানির ক্রাইসিসটা বাংলাদেশে আসলে অনেক দিন থেকে আছে, এবং এই মিডল ইস্টের যুদ্ধ না হলেও তো আমরা সরকারকে ধরতে পারতাম, কিন্তু এই যুদ্ধের ফলে তো সরকারের মিটারের যে চার্জ আপনি বললেন যে এটা উঠে যাবে, কিন্তু সেটা উঠলো না। 2 মাস ধরে মানুষ চার্জটা দিচ্ছে, সেটা কেন দিতে হচ্ছে মানুষকে? 10 সেকেন্ড। এই যে বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয় কি হলে ভালো ব্যাখ্যা করতে পারতো, যেটা আমি একেবারে কনসার্ন মিনিস্ট্রি না, এখন আমি এটা জানি না যে আসলে এটা এইভাবে নিচ্ছে কিনা, কিংবা আবার দুই এক জায়গায় না, ওটাই বলি আমিও আশা করছি আপনি আবার 2-1 জায়গায় নাকি সব জায়গায়
ডিটেলস তবে যে প্রিপেড এখান থেকে মিটারের এখানে দুই এক জায়গা নেই, এটা অবশ্যই, সবই যতগুলো তাহলে প্রিপেড এটা মিটার আমি- আছে আমি ততগুলো। আমার জায়গা থেকে বিদ্যুৎ মন্ত্রী তো আমাদের সাথে আন্দোলনের লিয়াজু কমিটিতে ছিলেন, টকশো থেকে বাইরে ফোন দিব যে এই বিষয়ে টকশোতে ধরছে, আপনারা কি করছেন জানতে অবশ্যই চাবো। নুরুল এমপি এবং কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল বাতেন, আপনাদের দুজনকে ধন্যবাদ আজকের রাজনীতির আয়োজনে আসার জন্য। দর্শক, রাজনীতিতে শেষ বলে কিছু নেই, তাই চলতেই থাকবে। আমরা ফিরবো বৃহস্পতিবার রাত ঠিক 9টায়, আমাদের সঙ্গেই থাকবেন।